আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই, কেমন আছেন? আশা করি যশু ভাই এবং ভৌতিকতার সকল শ্রোতা বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ, থানা চাটখিল, জেলা নোয়াখালী। থাক তেমন আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যায়। ঘটনাটি ঘটে আমার এক গাছের বন্ধুর সাথে। আর যশু ভাই বন্ধুর নিষেধাজ্ঞা থাকার কারণে তার গ্রামের নাম এবং তার নাম আমি ব্যবহার করতে পারছি না, সেই জন্য ক্ষমা প্রার্থী। তবে বন্ধুর এবং তৃতীয় কোনো ব্যক্তির নাম আমি ছদ্মবেশী বা ছদ্মনাম ব্যবহার করছি। ওকে, এবার তাহলে ঘটনায় চলে যাওয়া যায়। বলছেন আমার বন্ধু আরিফ, ঘটনাটি ঘটে আমার সাথে 2017 সালে। আর তুই তো 2018 সালে আমাদের মাদ্রাসার মাহফিলে এসেছিলি। দেখি না, চাটখিল থেকে আসার সময় তুই যে রাস্তা দিয়ে আসলি, আমাদের গ্রামে গোটা রাস্তাটা তেমন নীরবতা ছিল। আমি তখন বললাম, হ্যাঁ তাই তো, ঘটনাটি ওই রাস্তাকে ঘটে, বুঝছিস? তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে বল শুনি। তখন আরিফ ঘটনা বলতে শুরু করলো। একদিন আমি আর আমার চাচাতো ভাই রবিন বিকেলে সোনাই মরে গিয়ে একটা কাজে গিয়েছিলাম। আর আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। সময় তখন রাত 11টা বাজে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না। তো আর কি করার, আমি আর রবিন হাঁটতে লাগলাম। রাত খুব গভীর হয়ে গেছে। আমি এবং রবিন হাঁটতে হাঁটতে বাড়ির পথে চলে যাই এবং রাস্তায় কোনো মানুষ নেই, চারিদিকে নিস্তব্ধ হয়ে আছে। রাস্তার দুপাশে বাগান। অনেকক্ষণ হাঁটার পরে মনে হচ্ছে কিসের জানি একটা শব্দ হচ্ছে, কিন্তু কিসের এই শব্দ খুব জোরে জোরে আসছে। তখন আমি রবিনকে বললাম, শব্দ হচ্ছে না একটা? তখন রবিন বলল, আরে বাদ দে, জানে না কিসের আওয়াজ হচ্ছে, আমাদের বাড়ির দিকে যাই চল। তখন আমি বললাম, সেটাই ভালো হবে, চল যাই। কিন্তু সামনে যতই আগাচ্ছিলাম ততই আওয়াজটা বাড়ছিল। এবার আমি রবিনকে বললাম, রবিন, আমার মনে হচ্ছে আমাদের সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। তখন রবিন আমাকে বলল, আরে চিন্তা করিস না, কাছাকাছি চলে এসেছি বাসার, বুঝলি? তাই বাবা হাঁটছি। কিছুক্ষণ পর হাঁটার পর মনে হচ্ছে আমার সাথে কোনো একজন ব্যক্তি হাঁটছে, কেজন আমাদেরকে অনুসরণ করছে, কিন্তু কে সেটা দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু যখন রবিন আমাকে বলল, আরিফ, মনে হচ্ছে আমার সাথে কেউ হাঁটছে, এবার আমি বুঝে গেলাম যে আমাদের সাথে তৃতীয় কোনো ব্যক্তি আছে। তাকে অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। আমাদের ভয় লাগা শুরু করলো। এভাবে মনে মনে চিন্তা করতে লাগলাম যে দৌড় দেবো কিনা। তো যেমন চিন্তা তেমন কাজ। আমি রবিনকে বললাম, দৌড়তে চল। আমি বলার সাথে সাথে রবিনও খুব জোরে একটা দৌড় দিলাম। তো একেবারে অনেকক্ষণ দৌড়ানোর পর হঠাৎ কিসের সাথে আমি আর রবিন যেন ধাক্কা খেলাম আর সাথে সাথে পড়ে গেলাম। তারপর উঠে সামনের দিকে তাকিয়ে দেখলাম কিসের সাথে ধাক্কা খেলাম, কিন্তু কই কিছুই তো নেই। তাহলে ধাক্কা খেলাম কিসের সাথে? তখন আরো ভয় পেয়ে থাকি। তারপর সেখান থেকে আবারও দৌড়ে গেলাম। আর এবার দৌড়াতে দৌড়াতে চোখ পড়লো একটা কুঁড়ে ঘরের দিকে। তখন রবিন আমাকে বলল, আরিফ, এখানে কুঁড়ে ঘর কোত্থেকে আসলো বুঝলাম না তো। তখন আমি বললাম, জানি না, তো হয়তো কোনো ভুল রাস্তায় চলে এসেছি। এই কুঁড়ে ঘরের পাশে একটা ল্যাম্প পোস্টে দেখা যাচ্ছে আর খুব লাইট জ্বলছে। আমি বললাম, চল ওইদিকে যাই। তারপর আমি আর রবিন ওই ল্যাম্প পোস্টের নিচে গিয়ে দাঁড়ালাম আর ঘড়ির দিকে তাকালাম। দেখলাম রাত 3:45 বাজে। আমাদের খুব ভয় হতে লাগলো। আর আমি রবিনকে বলি, সোনাই মরি থেকে বাড়ি যেতে আনুমানিক 2 ঘন্টা 15 মিনিট বা 25 মিনিটের মতো সময় লাগবে হাঁটতে হাঁটতে যেতে। এতটা রাত কিভাবে হলো? আর আমরা যখন বের হয়েছি তখন রাত 11টা বেজেছিল। এতটা সময় কিভাবে পার হলো? কিন্তু এইদিকে লাইটের আলো কেন জানি কমে এসেছে। তখন রবিন পেছনে তাকিয়ে দেখে ওই কুঁড়ে ঘর সেখানে নেই। তারপর আমাকে বলল, এই আরিফ, এইখানে না একটা ঘর ছিল, ওই ঘরটা কোথায়? তখন তার কথা শুনে আমি পেছন ফিরে তাকাতে শরীরটা শিউরে উঠলো। আসলে তো সত্যিকার কুঁড়ে ঘর ছিল, কিন্তু ঘরটা কোথায় গেল? তখন আরো বেশি ভয় পেয়ে গেলাম। তখন আমি রবিনকে বলি, আমরা কোথায় আসছি রে? রবিন তখন বলল, আমি কি করে বলবো কোথায় আছে এটা, কিন্তু কোথায় আছি ঠিক বুঝতে পারছি না। আমরা যে এখন কোথায় যাচ্ছি ভুল আসছে, কিন্তু কিভাবে আসলাম আমাদের সেটা জানা নেই। কোথায় বা আসলাম সেটাও বুঝতে পারছিলাম না। তারপর রবিন আমাকে বললো, এই রাস্তাটা কেমন যেন ভয়ঙ্কর, তাই না? মনে হচ্ছে রাতে কেন, দিনেও তো আসা সম্ভব না এখানে, কিন্তু আমাদের বাড়িতে যেতেই হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। আমি রবিনকে বললাম, সামনে তো খুব অন্ধকার, কিভাবে যাবো? রবিন তখন বলল, কিছু করার নেই, এখন এদিক দিয়ে যেতে হবে, চল এদিক দিয়ে যাবো। আমি বলি, তাও ঠিক। রবিন বলে, এবার চল সামনের দিকে যাই। তারপর আমরা আবারও হাঁটতে লাগলাম সামনের দিকে এবং হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর হঠাৎ সামনের দিকে অনেকগুলো কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম। তখন রবিন আমাকে বলল, এই কুকুরের ডাকটা কোথায় আসতেছে? হ্যাঁ, কোথা থেকে আসতেছে?
তখন আমি বললাম, সামনের বাগানের দিক দিয়ে আসছে মনে হয়। তারপরে আমি বলি, আমরা সেদিকে কান না দিই, ঠিক আছে, চল আমরা আমাদের পথে এগিয়ে যাই। তারপর অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ করে আমাদের সামনে চলে আসলো ওই কুকুরগুলো, আর তাদের দেখে মনে হচ্ছে আমাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। রবিন বলল, এইগুলো কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি তখন বললাম, আমি কি করে বলবো, কিন্তু এখন আমরা কি করব? রবিন তখন বলল, চল পেছনের দিকে চল যাই। আমি তখন বললাম, চল। কিন্তু যখন পেছনের দিকে তাকালাম, দেখি কুকুরগুলো পেছনে। এবার আমরা যেদিকে তাকাই সেদিক দিয়ে কুকুরগুলো আর ভয়ঙ্কর ভাবে ডাক দিচ্ছিল। কুকুর এমন ডাকে আমাদের মনে অনেক বেশি ভয় জন্ম নেয়। কিন্তু আবার যখন তাকালাম তখন দেখি আশেপাশে কুকুরগুলো আর নেই। তখন আমরা আরো বেশি ভয় পেয়ে যাই আর ভাবছিলাম, আশেপাশে যদি কোনো মানুষ থাকতো তাহলে হয়তো ভালো হতো, আর আমরা তার সাথে চলে যেতে পারতাম, কিন্তু কেউ নেই এখানে। এবার আমরা এখন একটু একটু ভয় পেতে লাগলাম এবং রাস্তার উকি দিয়ে দেখলাম কাউকে দেখা যাচ্ছে কিনা, কিন্তু নেই, কেউ নেই সেখানে। আর রাস্তার দুপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। তখন আমি রবিনকে বলতে লাগলাম, সকাল হলে সামনে দিয়ে যাবো না, ঠিক আছে, এখন এগোনো যাবে না। তখন রবিন আমাকে বলল, তুই কি বলছিস? হ্যাঁ, এত রাতে এখানে বসে থাকবো কেন একা একা? আমি রবিনকে বললাম, এছাড়া তো আর কোনো উপায় নেই, সামনে যত আঁকাবো তত তো বিপদ বাড়ছে, আর তার থেকে ভালো এখানেই থেকে যাই। তারপর রাস্তার পাশে একটা জায়গা ছিল, রবিন আর আমি সেখানে বসলাম। কিন্তু তখন হঠাৎ করে আবার সেই কুকুরের ডাকগুলো শোনা যাচ্ছে, আর আস্তে আস্তে আরো জোরে জোরে সেই ডাকগুলো যাচ্ছিল। চারদিকে অন্ধকার, আর এবার অন্ধকারে কুকুরগুলো যেন মনে হচ্ছে আমাদের খুব কাছে চলে এসেছে। তখন আমরা আর বসে থাকতে পারছিলাম না, উঠে দৌড় দিলাম। এক দৌড়াচ্ছি আর মনে হচ্ছে আমাদের মতো অসহায় মানুষ যেন আরেকজন নেই। তারপর হঠাৎ করে রাস্তার মাঝখানে কি জানি একটা চোখে পড়লো। কিছুটা সামনে এগোতে দেখলাম কালো কাপড় পরিধান করা একটা ছায়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তখন আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, এটা দেখে পথের সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর আমাদের আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম রাস্তার সাথে একটা মসজিদের বারান্দায় শুয়ে আছি। তারপর ভালো করে খেয়াল করে দেখলাম এটা আমাদের মসজিদ। তারপরে মসজিদের ইমাম সাহেব বলছেন, আলিফ, কি হয়েছে তোদের? হ্যাঁ, আর আমি বাড়ি থেকে আজান দিতে এসে দেখলাম তোরা বাগানে যে রাস্তাটা আছে না, তোরা রাস্তার মাঝখানে পড়ে আছিস। তারপর আমি তোদেরকে মসজিদে নিয়ে আসি, বুঝলি? তারপর আমি সমস্ত ঘটনা খুলে বললাম হুজুরকে। হুজুর সবকিছু শুনে বলে উঠলেন, আল্লাহর রহমত, তোরা বেঁচে গেলি, বুঝলি? এগুলো শয়তান জিন, এগুলো তাদেরই কাজ, তোদের পথ বুড়িয়ে তোদের এরকম করেছে, কিন্তু তোদেরকে না মেরে ছেড়ে দিয়েছে, বুঝলি? সেটা কি করে সম্ভব? সাধারণত এরা তো কাউকে ছাড়ে দেয় না, করো নাকি? যাক, তোরা আল্লাহর রহমতে বেঁচে ফিরেছিস, এটাই অনেক। এরপর হুজুর আমাদেরকে পানি পড়া দেয় আর সবকিছু আমল বলে দেয়, আর প্রতিদিন যেন এই আমলগুলো করে এটাও বলে দেয়। তারপর আমরা বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি, যদি বাড়িতে কেউ জিজ্ঞেস করে কালকে রাত্রে কোথায় ছিলাম তখন কি বলবো। কিন্তু সাব্বির যখন বাড়িতে আসলো তখন অন্য একটা ঘটনা ঘটে গেল। আমাকে আর রবিনকে কেউ এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু উল্টো একটা প্রশ্ন করলো, কালকে সোনাইমুড়ি থেকে আসতে এত দেরি হলো কেন, আর রাতেও কিছু মানুষ না খেয়ে বা কেন শুয়ে পড়লাম, আর এখন নাস্তা না করে কোথায় গিয়েছি। এটা শোনার পর আমি রবিন একদম যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। কখন রুম থেকে বের হয়েছি মানে আমরা বুঝলাম না, কিন্তু আমরা তো রুমেই ছিলাম না, আর রাতেই বা কখন আসলাম? কি অদ্ভুত কথাবার্তা। এটা মনে মনে বললাম, কিন্তু রাতের ব্যাপারে কাউকে কিছু বললাম না, আর রবিনও কিছু বললো না। আর রবিন কিছু বলে না বলে আমি কিছু বলিনি, আর যদি বলি তাহলে আমাদের সাথে রাতের বেলা আর বের হতে দেবে না এবং একেবারে বন্দি করে দেবে, আর রবিনকেও বলে দিবে কিছু না বল। আর এজন্যই আর কাউকে কিছু বলিনি, আর রবিনকেও বলি যেন কাউকে কিছু না বলে। আল্লাহর রহমতে তারপর থেকে আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু জানিস সাব্বির, একটা ব্যাপার এখনো বুঝতে পারলাম না, তাহলে রাতে সেখানে আমাদের রুমে কে ছিল? আমাদের রূপ ধারণ করে কেউ এসেছিল? কি একটা অদ্ভুত প্রশ্ন এখনো মাথার ভিতরে ঘুরে বেড়ায়, সেটা আমার রবিনের কাছে এখনো অজানা। কিভাবে সম্ভব আমি এখনো জানি না। তো যে সময় এই ছিল আজকের ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই উপরে শোনাবেন এবং দাড়ি কমায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই উপরে শোনাবেন। এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমি সেই ইমাম সাহেবের কথা বলি, তখন তিনি আমাকে বলেছিলেন ঘটনাটি সত্য। ইমাম সাহেবের নাম কারি জাহিদুল ইসলাম।
ইমাম আর করি জামে মসজিদের সেই গ্রামটি। এবং ভালোবাসা নেবেন জেসি ভাই, ভালোবাসা অবিরাম জেসি ভাই। প্রিয় ভৌতিক কথার দীর্ঘজীবী হোক। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশকে, সবাইকে। চলে আসছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। এবং আপনাকে আবারও বলছি, আপনার কাছে আরো কোনো ঘটনা থাকলে অবশ্যই রেখে পাঠিয়ে দিবেন ভাইয়া। আপনার ঘটনা খুব সুন্দর ছিল। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই এবং ভৌতিক কথার সকল লিসনারগণ। আমি ভৌতিক কথার এবং আপনার অনেক বড় একজন ফ্যান। আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশার পাড় থেকে বলছি। মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সাকিব বলছি। আমি আমার আম্মুর খালাতো বোন মানে আমার আন্টির সাথে ঘটে যাওয়ার সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ঘটনাটি। আমি আমার আম্মুর মুখ থেকে শুনেছি, ঠিক যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবেই বলছি। বলছেন, আম্মু, আজ থেকে 20 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটা শুরু হয় তোর আন্টির বিয়ে নিয়ে। তখন আমার বয়স ছিল মাত্র ধর কত হবে 16 কিংবা 17। তখন তোর আন্টির বয়স ছিল 16 কিংবা 17। তোর আন্টির বিয়ের জন্য অনেক জায়গা থেকে ছেলে পক্ষরা দেখতে আসে, কিন্তু কোনো কারণে তাদের বিয়েটা হচ্ছিল না। বারবার তাদের পক্ষ থেকে অপছন্দের কারণ বিষয় কিছুই বোঝা যাচ্ছিল না। তারপর একদিন একটা ছেলে তার পরিবার নিয়ে আন্টিকে দেখতে আসে এবং ছেলেটা আন্টিকে অনেক অনেক পছন্দ। এবং ছেলেটা পরিবার একটু গরিব ছিল আর আন্টিকে পরিবারের টাকা পয়সা ছিল অনেক বেশি। তাই আন্টির পরিবার ছেলেটার পরিবারের অনেক কথা বলে এবং বাড়ি থেকে চলে যেতে বললেন। তখন ছেলেটার পরিবার আর কথা না বাড়িয়ে সোজা চলে গেল আন্টিদের বাড়িতে। আর তারপরে কিছুদিনের মধ্যেই তোর আন্টির খারাপ খারাপ স্বপ্ন দেখা শুরু করলো। সেটা তাকে ডিস্টার্ব করা শুরু করছে। কি একটা যেন ছায়া তাকে বারবার ডিস্টার্ব করছিল, তাকে বিভিন্নভাবে ভয় রাখায়। এভাবে 3 থেকে 4 দিন যাওয়ার পর শুরু হলো খারাপ সময়। এবার কি যেন একটা আন্টিকে মারধর করতে যেত এবং বারবার মূলত তার শরীরে নতুন নতুন ক্ষত দেখা যাচ্ছে। এভাবে তার পরিবার ভীষণভাবে চিন্তায় পড়ে যায়। আর তারপরে পরিচিত একজন হুজুর ডেকে আনা হয় এবং হুজুর আসেন আর বললেন যে তার উপরে খারাপ একটা জিন আচর করেছে এবং আন্টিকে ঝাড়ফুঁক করে কিছু পানি পড়া দিয়ে দেন এবং তার পরিবারকে বলে যান ভালো একজন হুজুরের কাছে যাওয়ার জন্য। এটা বলে হুজুর সেখান থেকে চলে যান। এইভাবে আরো 2 থেকে 3 দিন চলে যায় আর আন্টির পরিবারের লোকেরা ভালো একজন হুজুর খুঁজতে থাকে। তারপরের দিন রাত প্রায় 12টার দিকে আন্টির আম্মু তোর আন্টির রুমে চলে যায় আর গিয়ে দেখে আন্টির রুমে নেই এবং তার পাশে বসে আছে। সবাইকে ডাক দিয়ে সবাই মিলে আন্টিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। পরের দিন তার পরিবারের সবাই তাকে খুঁজতে বের হয় এবং বের হয় খুঁজতে খুঁজতে একটা গ্রামে গিয়ে পড়ে যায়। তাকে জিজ্ঞেস করে সে কিভাবে এলো। সে তখন বলল, আন্টি, আমি রাতের খাবার খাওয়ার পরে ঘুমাতে যাই আর যখনই ঘুমাতে আমার চোখটা লেগে যাবে ঠিক তখনই আমার কানে আমার রুমটাও চলে আসে এবং আসার আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায় এবং চোখটা খুলে যায়। আর তখনই আমি যা দেখি তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই কালো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে, ছায়ার মতো একটা কুচকুচে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, আমার চোখটা বন্ধ করে নিই আর তারপরে আমার আর কিছুই মনে নেই। তারপর যখন আমার জ্ঞান ফিরে তখন আমি একটা অচেনা গ্রামে আবিষ্কার করে নিজেকে। এই বলে তার কথা শেষ করে। তারপর তোর আন্টিকে সবাই মিলে নিয়ে আসি এবং একজন হুজুরের সন্ধান পায়। সে হুজুরের কাছে নিয়ে গেলে তোর আন্টির সাথে করে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলা হয় এবং হুজুর তোর আন্টির নাম সহ কিছু ডিটেল নিয়ে তাদের ফোনে নম্বরে তাদেরকে বাড়িতে চলে যেতে বলে। সেদিন রাতে তাদের পরিবারের সাথে সবাই না ঘুমালেও তোর আন্টির রুমে একসাথে বসে থাকে। এর পরের দিন আবারও সে হুজুরের কাছে যায় এবং তার পরিবারের লোকেরা যাওয়ার পর হুজুর যা বললেন তা শুনে তোর আন্টির আব্বু মানে তোর নানা আর মামা একদম যেন হতভম্ব হয়ে যায়। হুজুর নানাকে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। তখন হুজুর বললেন, আপনার মেয়ের উপরে একজন খারাপ তান্ত্রিক দিয়ে একটা খারাপ শক্তিশালী জিন চালান করেছে আর আমি আমার জিনদের দিয়ে আরো বেশি জানতে পেরেছি। এই কাজটি করেছে আপনার মেয়েকে দেখতে আসা আপনার যাদেরকে অপমানিত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন না, তারা করেছে। তবে চিন্তা কিছু নেই, এই কদিন আপনার মেয়ে রাতে দেখে রাখবেন, ঠিক আছে? নারী কিন্তু সুযোগ পেলে জিনটা আপনার উপর ক্ষতি করতে পারে, ঠিক আছে? যেখানে সেখানে কিন্তু রেখে যাবেন না, কয়েকদিন সময় নিয়ে দেখি কি করতে পারি। আর আপনাদের সাথে আমার ফোনে যোগাযোগ করবেন, সমস্যা নেই।
ঠিক আছে। তারপর সবাই বাসায় চলে আসলেন। এরপর তোর আন্টির সাথে ঘুমাতেন, আর তার জামার সাথে সবার সাথে বাদ দিয়ে ঘুমাতেন। এত কিছুর মধ্যেও সুযোগ পেলে তোর আন্টিকে নিয়ে জিনটি এখানে ওখানে চলে যেত। অনেক খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে আনতে। তার শরীরে বিভিন্ন কাঁটা হেঁচড়া অনেক দাগ ছড়ে এবং ঝোপঝাড়ের মধ্য দিয়ে তাকে এসব নিয়ে যাওয়া হতো। তার পরিবার কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না, কোনো খোঁজার কোনো সমাধান করতে পারছিল না। এক রাতে সবার চোখ ফাঁকি দিয়ে খারাপ চিন্তা তোর আন্টিকে আবারও নিয়ে যায় রুম থেকে। তারপর সকালে নিজে নিজের বাড়িতে আবিষ্কার করে। এটা দেখতে সবাই অবাক হয়ে গেলেন। তাকে জিজ্ঞেস করলো যে সারা রাত কোথায় ছিল, কি কি হয়েছিল তার সাথে। তখন তিনি বলতে লাগলেন, বলছেন, আন্টি, প্রতিবারের মতো এবারও খারাপ চিন্তা আমার রুমে আসে আর আমি তাকে দেখি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি একটা মসজিদের সিঁড়িতে বসে আছি আর সামনে অনেক সুন্দর একটা লোক দাঁড়ানো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আপনি এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? কিভাবে আসলাম আমি এখানে? লোকটি তখন বলল, আসলে আমি একজন জিন। আমি যখন নামাজ আর ওযু করতে যাচ্ছি তখন আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম একটা খারাপ জিন তোমাকে নিয়ে উড়িয়ে যাচ্ছে। তখন আমি খারাপ জিনটাকে ডাক দিলে ও আমার দিকে নামিয়ে আসে। এরপর তোর আন্টি একটু থেমে আবারও বলা শুরু করলো, ভালো জিনটি আমাকে মক্কায় এবং মদিনায় ঘুরে আনেন আর আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলে আর আল্লাহর এই পথ চলার জন্য বললেন। তিনি আমার সব কিছুতে আমার সাথে থাকবেন। তারপর থেকে চিনটি সবসময় থাকতো এবং খারাপ চিনটি আর কখনো তার কোনো ক্ষমতা আছে এবং খারাপ চিনটি আর কোনোদিন তার কোনো সমস্যা করতে পারেনি। তাদের টাকা পয়সা আরো অনেক গুণে বেড়ে গেল। কিন্তু নামাজ আর দিনের পথে চলার কারণে অনেক বছর তোর আন্টির সাথে সে জিনটা থাকার পর চলে যায়। প্রচেশ ভাই, লেখার মাঝে কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। ভৌতিক কথার সকল লিসনারদের সবাইকে শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। প্রিয় জসি ভাই, আমার ঘটনাটি সেট হলে জানাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ধীরে ধীরে লিখে পাঠাবো ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো ছিল ভাই, এবং আপনার পরবর্তী ঘটনা আশায় থাকলাম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আমি মোহাম্মদ রনি খান, চাঁদপুর থেকে ঘটনাটি লিখে পাঠালাম। যদি ভালো লাগে তবে শেয়ার করবেন। যাদের দাদা দাদি এখনো বেঁচে আছেন তাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা এটা। যিনি শোনেননি তাদের মতো দুর্ভাগা আর একজনও নেই। আমি কিন্তু ওইসব দুর্ভাগাদের কাতারে পড়ি না। আমি শুধু দাদার কাছে নয়, দাদের বোনের কাছ থেকে শুনেছি তার জীবনে ঘটে যাওয়ার সমস্ত অদ্ভুত ঘটনা। আজ থেকে প্রায় 5 বছর আগে তার থেকে শোনা অদ্ভুত ঘটনা আজ আপনাদের বলবো। সেদিন থেকে 30 বছর আগে ঘটে যাওয়া দাদের জীবনে অদ্ভুত কিছু ঘটনা শোনাবো আগেই বলে দিই। এবং আমাদের জেলার প্রধান ডোম দুলাল মিয়া, যিনি মৃত মানুষকে কেটে ময়না তদন্ত করেন, আমার দাদির দুঃসম্পর্কের ভাই হন তিনি। একদিন আমার ওই দাদির মেয়ের বাবা কাকচিড়ার থেকে তার বাড়ি ধলাইতে আসছিলেন। এখনকার মতো ওই সময় গাড়ির ব্যবস্থা না থাকার কারণে তিনি হেঁটে আসছিলেন। দূরত্ব অনেক কম হয়ে যাওয়ার কারণে জেলা শহরে আসতে রাত হয়ে যায় তার। কি আর করার, একা আর বাড়ির পথে যাওয়ার সাহস করতে পারলেন না এবং চলে আসলেন শহরের চাঁদপুরের এবং তার ভাই ডোম দুলালের বাসায় চলে আসলেন। তিনি বাসায় যাওয়ার পরে হাসি খুশি হয়ে গেলেন এবং আমার দাদির ভাই ডোম দুলালের ঘর ছিল একটা। ঘরটির অবস্থান ছিল নদীর একদম শেষ পাশে। বলতে গেলে দূর থেকে ঘরটা দেখলে মনে হবে ভূতের কোনো বাক্স, যেন তার অর্ধেক অবস্থা ভালো নয়, জীর্ণ শীর্ণ কোনো একটা অবস্থায় ওই ঘরে তিনি তার স্ত্রীর সাথে থাকতেন। এবং জরাজীর্ণ ঘর হলেও সেদিন রাতে 3 জনের হাসি তামাশা কোনোভাবেই যেন কমছিল না তাদের। কিন্তু ভাই, বাড়ির এই হাসি খুশির আবহাওয়াটা যে এই 3 জনের বাইরে আরেকজন লোক শেষ করে দিবে তা কখনো ভাবতেই পারেনি। যাই হোক, রাত তখন 8টা বাজে, খাবার খেয়ে শুতে যাবেন সবাই। তবে একটা সমস্যা ছিল, ঘর একটা, সেই ঘরে শোয়ার খাটও ছিল একটা, কিন্তু মানুষ ছিল 3 জন। তিনি অতিথি হিসেবে দাদিকে ঘুমোতে দেওয়া হলো খাটে, আর দাদির ভাই আর তার স্ত্রী ঘুমাতে নিচে, মানে খাটের পাশের মাটিতে ঘুমাতো। একটা সময় দুলাল বলল, আপা, আমরা 2 জন মিলে নিচে ঘুমাই, কারণ আমাদের ঘরে একটা লাশ আছে।
লাশটা কাঠের নিচে আছে, কালকে এটা কাটতে হবে। আপনি আবার ভয় পাবেন না, একদিন আমাদের সবারই মরে যেতে হবে, তাই লাশকে ভয় পাওয়ার কিছু নেই। এই বলে তারা স্বামী স্ত্রী ওই লাশের পাশে মাটিতে মাথুর পিছিয়ে ঘুমিয়ে পড়ল। তাদের কাছে এমন মনে হয় যেন লাশটি কোনো মানুষের নয়, ওটা কোনো মৃত মুরগির দেহ। তাদের কাছে লাশটা মুরগির মতো মনে হলো, তাদের কাছে কিন্তু সেটা মুরগি নয়, লাশের থেকেও বড় কোনো ভয়ঙ্কর কিছু মনে হলো। ওই সময় কথা বলতে গিয়ে দাদি বললেন, তোর যেন মনে হইতেছিল আমি অর্ধেকটা মরে গেছি। যখনই বালিশের মাথাটা রাখি তখন মনে হয় আমি যেন লাশের বুকের উপরে মাথা রাখছি। ইচ্ছে হয়েছিল বাঁচিয়ে মতো করে নিজের বাড়িতে চলে যাইতে। সেদিনের পর আমি কিভাবে কাটাইছি আমি নিজেও জানি না। সেদিন বেঁচেছিলাম নাকি মরে গেছিলাম আমি নিজেও জানি না। দাদের কাছে বাস্তব গল্প শুনে ডোম দুলালের দুঃসাহস কতটা এবার নিজের চোখে দেখার ইচ্ছা ছিল। আমাদের জেলায় ডোম দুলালকে এক নামে সবাই চিনে, তিনি যে কতটা সাহসী তা কম বেশি সবারই জানা। দাদের কাছেও ওই ঘটনাটা শুনে চিন্তা করলাম এবার আমি নিজে যাব তার কাছে, সরাসরি শুনবো তার কাছ থেকে অদ্ভুত সব বাস্তব ঘটনা। খোঁজ নিয়ে জানা গেল তিনি জেলার চর কলোনিতে এখন আর থাকেন না, এখন তিনি থাকেন ঢোলুয়া পাটখড়িতে এবং সরকারিভাবে দেয়া লাশ কাটার ঘরেই থাকেন। একদিন দুপুরে ছুটে গেলাম জেলার প্রধান ময়নাতদন্তের ঘরে, লাশ কাটা ঘরে। ওখানে গিয়ে দেখলাম অদ্ভুত একটা কাণ্ড। প্রধান সড়ক থেকে বাগানের মাছ দিয়ে ভাঙা জোড়া ইটের সড়ক পড়ে আছে ওই লাশ কাটা ঘরে। বাড়িটি 2 রুম বিশিষ্ট, 2 রুমের লাশ কাটা ঘরের আদলে তৈরি, মানে লাশ কাটার জন্য 2 রুমের একটি সিমেন্টে এবং টাইলস দিয়ে দুটি করে খাট রয়েছে এবং যার ওপরে লাশটা রাখা আছে কাটাকুটি করে চলে, মানে ময়না তদন্ত করা হয়। আমার জন্য অবাক করার মতো ঘটনা হলো ঘরের পশ্চিম পাশের রুমটায় কাটা হলো লাশটা। এছাড়াও পচা এবং গলিত লাশগুলো দিনের পর দিন যেন মাথা খারাপ করে দিল ওই রুমটাতে। আর পুরো পাশের রুমে থাকে ডোম দুলাল, লাশ কাটার জন্য তৈরি খাটেই ঘুমান তিনি শুধু লাশই কাটেন না, পাশাপাশি তিনি কবিরাজ হিসেবে বেশ পরিচিত। তার সাথে কথা বলতে বলতে সাহস করে পুরো পাশের রুমে ঢুকে পড়লাম। ওই ঘরেও ভয় পাওয়ার মতো কোনো কিছু তিনি রেখেছেন এবং রুমের চারপাশে সাজিয়ে রেখেছেন অদ্ভুত সব জিনিসপত্র। কাঁচের বোতলের ভেতরে ডুবিয়ে রেখেছেন 5 থেকে 6 মাস বয়সের মৃত শরীর এবং মৃত শিশুর দেহ। জানতে চাইলে তিনি বললেন, নারীর লাশের পেটে থাকা ওই শিশুর দেহটি আমি রেখেছি, ওগুলো আমার কবিরাজি কাজে প্রয়োজন হয়। লাশ রাখার পাশের রুমে আপনি নিজে থাকেন, অদ্ভুত কোনো ঘটনার সাক্ষী আপনি হয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে আচমকা অট্ট হাসি দিলেন ডোম দুলাল আর বললেন, আর নতুন কি, ওসব ঘটনা আমার সামনে প্রতিনিয়ত ঘটে। বিশেষ অনুরোধে চেপে ধরলাম তাকে সমস্ত ঘটনা বলার জন্য। তেমন গুই না করে তিনি বলা শুরু করলেন, যেসব কাহিনী আজ বলবো সেসব কাহিনী থেকে একটা কাহিনী আজ বলবো। 2007 সালের 15 নভেম্বর ওই দিন পশ্চিম পাশের রুমে একটা লাশ ছিল এবং রাতে শুরু হয় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ডোম দুলাল তার পরিবারের সবাইকে নিয়ে চলে যান ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্রে। পরের দিন ওই লাশ কাটা ঘরে এসে দেখেন ঘরের তালারা ঠিকই আছে, আগের মতো আছে এবং রুমের জানালাগুলো আগের নেই এবং তাই রুমের জিনিসপত্র কিংবা লাশ পানিতে ভেসে যাওয়ার কথা নয়। কিন্তু সেদিন ঘটনাগুলো উল্টো ঘটল। ওই দিন রুমের দরজা খুলে দেখা গেল ঘরে থাকা লাশটি আর নেই। আশেপাশে বহু খোঁজাখুঁজির পরেও লাশটি পাওয়া গেল না। যে ঘরে দরজা ছাড়া আর পানি যাওয়ার 2 ইঞ্চি পরিমাণ ফাঁক ছাড়া ভেতরে ঢোকা বা বের হওয়ার কিছুই নেই, সেই ঘর থেকে কিভাবে একটা আস্ত লাশ উধাও হয়ে গেল, বাকি অন্য জিনিসপত্র যেখানকার সেখানে আছে, এইটা কিভাবে হলো? এমন প্রশ্নের উত্তর তিনি আজও দিতে পারেন না। তবে এই ঘটনার 3 দিন পরে লাশটি পাওয়া গেছে ঠিক, কিন্তু লাশ কাটা ঘরের প্রায় 30 কিলোমিটার দূরে সেই পাথর কাটার কাল মেঘা গ্রামের একটি খালের ওপারে পাওয়া যায়। এরও কোনো জবাব নেই। ভালো থাকবেন সবাই। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।